দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের এবার যারা বোর্ডস দেবে মানে ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। তোমাদের যে গদ্য, পদ্য, জাম্ব, চাঁদের পাহাড় যে সমস্ত প্রশ্ন রয়েছে তার কিছু বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি। তার মানে এই ভিডিওতে সব ধরনের প্রশ্ন থাকবে, কবিতা থেকেও থাকবে, গদ্য থেকেও থাকবে, চাঁদের পাহাড়ও থাকবে, আবার জাম্বও থাকবে। সব মিলিয়ে মিশিয়ে এই ভিডিওটি আমি তৈরি করেছি। 3টি পর্বে বিভক্ত করে আমি এই ভিডিওগুলো আপলোড করব, মানে পরপর একই ধরনের 3টে ভিডিও দিব। এর আগেও আমি এই ধরনের ভিডিও আপলোড করেছি। তো চলো তাহলে প্রশ্নোত্তর পর্ব এখন শুরু করা যাক। প্রশ্ন: যা দেখছি তুমি একটি রত্ন, কে বলেছেন? কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে কথাটি? কি দেখে এরকম মন্তব্য করা হয়েছে? রত্ন কথার তাৎপর্য কি এখানে? উত্তর দেখো। 1 নাম্বার, কথাটি মাখন বলেছে। 2 নাম্বার, কথাটি মাখন জাম্বকে উদ্দেশ্য করে বলেছে। 3 নাম্বার, জাম্বকে ভজুদা যখন ডাকতে আসে তখন নিজের চোখ রগড়ে লাল করে জাম্ব বলে যে চোখ জ্বালা করছে, তাই সে ডাক্তার দেখিয়ে বাড়ি যাবে। ভজুদার সঙ্গে যেতে চাইলে জাম্ব তাকে ভয় দেখায় যে সে ভজুদাকে আবার আগের মতো মারবে। জাম্বর নানান বদগুণের সাথে এইভাবে মাখনের পরিচয় ঘটে, সেই প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে। 4 নাম্বার দেখো, রত্ন বলতে আমরা সাধারণত হিরে, মাণিক্য ইত্যাদিকে বুঝি, কিন্তু রত্ন শব্দটিকে এখানে ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে। রত্ন শব্দটি এখানে তৈরি ছেলে বা বদমাশ ছেলে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। জাম্ব মিডিয়ার পাল্লায় গোল্লায় গেছে, সেই অর্থে জাম্ব এখানে রত্ন। প্রশ্ন: সন্ধ্যার পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না, কাকে বলা হয়েছে? কে বলেছে? কোন প্রসঙ্গে বলা হয়েছে? এমন উক্তির কারণ কি? উত্তর দেখো। বামা গল্পের কথক দৈব ওষুধের মাদুলি বিক্রেতাকে বলা হয়েছে। পথের ধারের দোকানদাররা বলেছিলেন, গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করতে তার দেরি হয়ে গিয়েছিল। তখন পথ চলতি বাজারের দোকানদারদের কাছ থেকে তিনি জানতে পারেন যে গন্তব্যে পৌঁছতে রাত্রি 9টা বাজবে। পথে ফাঁসুরের ডাকাতদের ভয়, সেই প্রসঙ্গেই এই বক্তব্যটি উঠে এসেছে। 4 নাম্বার দেখো, এমন উক্তির কারণ সেই পথে ফাঁসুরে ডাকাত থাকে, যারা পথিককে মেরে ধরে সর্বস্ব কেড়ে নেয়। প্রশ্ন: আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। বৃদ্ধ বলতে কার কথা বোঝানো হচ্ছে? আমি বলতে কে? কি প্রসঙ্গে বলা হচ্ছে? বক্তব্যটির গল্পের প্রেক্ষিতে তাৎপর্য কি? উত্তর দেখো। 1 নাম্বার, বৃদ্ধ বলতে এখানে বামা গল্পের নফরচন্দ্র দাশের কথা বলা হয়েছে। আমি বলতে এখানে বক্তা নিজেকেই বুঝিয়েছেন, যিনি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়ান। 3 নাম্বার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা গল্পে বক্তার সঙ্গে তালদিঘির পাড়ে নফরচন্দ্র দাশের দেখা হয় এবং সেখানে বক্তা উপলব্ধি করেন নফরচন্দ্রের কথাবার্তা খুবই সন্তোষজনক। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে বক্তাকে তার বাড়িতে রাত্রি কাটানোর জন্য অনুরোধ করে। বক্তাও রাজি হন। এই প্রসঙ্গেই উপরের বাক্যটি লেখা হয়েছে। পরের উত্তর দেখো। 4 নাম্বার, ওই সুবোধ লোকটি যিনি বক্তাকে ঘরে রাত্রিবাস করার জায়গা দিয়েছিলেন, তিনি আসলে ফাঁসুরে ডাকাত। এই ঘটনার মধ্য দিয়েই বক্তা সেই ফাঁদে গিয়ে পড়েন। সেই ঘরের একজন গৃহবধূ বামা বক্তাকে সেই ফাঁদ থেকে উদ্ধার হতে সাহায্য করেছিলেন। গল্পের মূল প্রসঙ্গে প্রবেশ করার জন্য এই ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ। প্রশ্ন দেখো, এই হেবো, হেবো তুই হাতুড়িয়ার করাত নিয়েছিস? কে বলেছে? কাকে বলেছে? কোন প্রসঙ্গে বলেছে? গল্পের পরিণতি কি হয়েছিল?
উত্তর দেখো, সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল মানুষের কাহিনী গল্পের হেবো নামক একটি চোরের অপর একজন সঙ্গী এই কথাটি বলেছে। সঙ্গীটি সেই কথা হেবোকে বলেছিল। হেবো এবং তার সঙ্গী চুরি করার জন্য একটি বাড়িতে ঢোকে, কিন্তু সেই বাড়ির আলমারিতে তালা লাগানো ছিল। তাদের কাছে তালা ভাঙার জন্য করাত, হাতুড়ি ইত্যাদি ছিল। রণজয় আগেই হেবোর হাত, পা, মুখ বেঁধে উঠানে ফেলে রেখে এসেছিল। তারপর তাদের আনা করাত, হাতুড়ি, বাটালিও সরিয়ে ফেলেছিল। সেগুলো হাতের কাছে না পেয়ে হেবোর সঙ্গী এ কথা বলেছিল। সেই প্রসঙ্গেই এই কথা বলা হয়েছে। 4 নাম্বার, রণজয় হেবোর সঙ্গীকেও হাত, পা, মুখ বেঁধে উঠানে হেবোর পাশে একটা সরল রেখায় শুইয়ে রেখেছিল। প্রশ্ন দেখো, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল? কে বলেছে? কার উদ্দেশ্যে বলেছে? কোন প্রসঙ্গে বলেছে? কবিতার মূল বক্তব্য কি? উত্তর দেখো, কবি নজরুল ইসলাম বলেছেন এই কথা। এই কথাটি তিনি বাবু অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে বলেছেন। বাবুরা সমাজের নিচু শ্রেণীর অর্থাৎ কুলি মজুরদের শ্রমের বিনিময়ে ন্যূনতম কিছু অর্থ দিয়ে নিজেরা বিরাট অঙ্কের মুনাফা করেন। এই প্রসঙ্গেই কবি এ কথা বলেছেন। 4 নাম্বার দেখো, যে শ্রমজীবী মানুষদের পরিশ্রমের ফলেই শহরের পথে মোটর, সাগরে জাহাজ, রেলপথে রেল চলে, দেশে গড়ে ওঠে কলকারখানা, বড় বড় বাড়ি, প্রাসাদ, তার সুফল ভোগ করে উচ্চ শ্রেণীর মানুষেরা। ওই শ্রমের প্রকৃত মূল্য কুলি মজুররা পায় না। তাদের সৃষ্টিকে উপভোগ করার সুযোগও তাদের দেওয়া হয় না। কিন্তু তারাও একদিন বিদ্রোহী হয়ে উঠবে। তাদের হাতেই একদিন চালিত হবে এ পৃথিবী। প্রশ্ন দেখো, আমাকে বড্ড নরম করে তুলছেন ভাই। কে বলছেন? কেন বলছেন? কোন প্রসঙ্গে বলছেন? পরবর্তী ঘটনা বর্ণনা করো। উত্তর দেখো, জাম্বোর বাবা আনন্দবাবু বলেছেন। কিডন্যাপাররা আনন্দবাবুকে বলে যে যে কোনো টাকা না নিয়েই চলে যাবে। তখন আনন্দবাবু এই কথা বলে। 3 নাম্বার, জাম্বোর মুক্তিপণ হিসাবে নিশি ও মাখন যে 2 লক্ষ টাকা চেয়েছিল, আনন্দবাবু তা আনেননি। তিনি চেয়েছিলেন জাম্বো আরও 7 দিন তাদের সাথে থাকুক, তা না হলে তিনি পুলিশে খবর দেবেন। তখন জাম্বোর অত্যাচারে অতিষ্ঠ নিশি আর মাখন খালি হাতেই তাদের ছেড়ে দেবার জন্য আনন্দবাবুকে অনুরোধ করে। তখন আনন্দবাবু এই উক্তিটি করেছিলেন। 4 নাম্বার দেখো, পরিশেষে দেখা যায় নিশি ও মাখন কোনো মতে 1000 টাকা স্কুলের পুয়োর ফান্ডে দিয়ে পালিয়ে বাঁচে। প্রশ্ন দেখো, ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে? কে বলেছে কথাটা? কে এখানে ছেলে মানুষ? কোন প্রসঙ্গে বলা হয়েছে? গল্পের পরিণতি কি হয়েছিল? উত্তর দেখো, গল্পের বক্তা এই কথা বলেছেন। 2 নাম্বার, ধনেশগঞ্জের প্রখ্যাত আড়তদার হর্ষনাথের ছেলে রমেনকে এক্ষেত্রে ছেলে মানুষ বলা হয়েছে। 3 নাম্বার, রমেন তার বাবা হর্ষনাথকে বলে যে আড়তের সব চাল সে ক্ষুধার্ত জনগণের মধ্যে বিলিয়ে দেবে। এই প্রসঙ্গেই উপরোক্ত বক্তব্যটি উঠে আসে। পরের উত্তর দেখো 4 নাম্বার, হর্ষনাথের অনুপস্থিতিতে আড়তের তালা ভেঙে নিজে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থেকে রমেন সব চাল হাজার হাজার ক্ষুধার্ত মানুষকে বিলিয়ে দেয়। পুলিশ আসে, কিন্তু পুলিশ শেষ পর্যন্ত চাল বিলি করতেই সাহায্য করে। প্রশ্ন দেখো, আপনাদের এই আস্তানার খবর ভোজুই আমাকে দেয়। ভোজু কে?
কোন আস্তানার খবরের কথা বলা হচ্ছে? প্রসঙ্গ বিশ্লেষণ করো। এর পরবর্তীতে কি হয়েছিল? উত্তর দেখো, ভোজু আনন্দবাবুর বাড়ির কাজের লোক। নিশি ও মাখন যে পোড়ো বাড়িতে জাম্বোকে লুকিয়ে রেখেছিল তার কথা বলা হচ্ছে। 3 নাম্বার, নিশি মাখন একটা পোড়ো বাড়িতে জাম্বোকে কিডন্যাপ করে রেখেছিল। সেই বাড়ির খবর এনে দেয় ভোজু। ভোজু জাম্বোকে স্কুলে নিয়ে যাবার জন্য ডাকতে এসেছিল, কিন্তু জাম্বো তাকে তার চোখের সমস্যার কথা বলে এবং মারের ভয় দেখিয়ে ফেরত পাঠায়। ভোজু তখন চলে গেলেও আড়াল থেকে জাম্বোর গতিবিধির ওপর নজর রাখছিল। 4 নাম্বার, এর পরবর্তীতে নিশি এবং মাখন কোনো রকম টাকা না নিয়েই চলে যেতে চায়। আনন্দবাবু তাদের বলেন স্কুলের পুয়োর ফান্ডে 10,000 টাকা দিয়ে যেতে, কিন্তু তাদের কাছে অত টাকা না থাকায় 1,000 টাকা দিয়ে পালিয়ে বাঁচে। প্রশ্ন, ঠিক এই জীবনই সে চেয়েছিল। কে চেয়েছিল? কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? সে কি পেয়েছিল সেই জীবন? তার চরিত্র বিশ্লেষণ করো। উত্তর দেখো, চাঁদের পাহাড় উপন্যাসের নায়ক শঙ্কর চেয়েছিল। 2 নাম্বার, শঙ্কর আফ্রিকার জঙ্গলে অভিযানরত অবস্থাতেই জীবন কাটাতে চেয়েছিল। সেই প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে। 3 নাম্বার, শঙ্কর দৈবক্রমে সেই জীবন পেয়েছিল। সেই জীবনে শঙ্কর আলভারেজের সঙ্গে অভিযান করার সুযোগ পেয়েছিল, হীরার খনির সন্ধান পেয়েছিল, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখেছিল, ভয়াল জন্তুদের সাক্ষাৎ পেয়েছিল। তারপর 4 নাম্বার দেখো, শঙ্কর অজ পাড়াগাঁয়ের ছেলে, FA পাশ, বেকার, খেলাধুলায় তুখোড়, ভাবুক, সৌন্দর্যপ্রিয়, ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞানে অনুসন্ধানসু, অভিযাত্রী হবার শখ। সে আফ্রিকায় এসেছিল চাকরি নিয়ে। আলভারেজের সঙ্গে দেখা হবার পর সে রত্নানুসন্ধানের জন্য অভিযানে বেরিয়ে পড়ে। প্রশ্ন দেখো, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। কে এ কথা বলেছে? কাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে বলা হয়েছে? কবিতায় বাংলার রূপ বৈচিত্র্য বিশ্লেষণ করো। উত্তর দেখো, কবি জীবনানন্দ দাশ বলেছেন এই কথা। 2 নাম্বার, নিজের জন্মভূমিকে উদ্দেশ্য করেই বলেছেন এই কথা। 3 নাম্বার, কবি আবার এই বাংলাতেই জন্মাতে চান। মানুষ হয়ে নাও জন্মাতে পারেন, হয়তো তিনি শঙ্খচিল, শালিক, ভোরের কাক ইত্যাদি হয়েও জন্ম নিতে পারেন। সেই প্রসঙ্গেই সুদর্শন বা এক ধরনের গুবরে পোকার কথাও তিনি বলেছেন। 4 নাম্বার দেখো, কবি বাংলায় কার্তিক মাসে যখন চারিদিক কুয়াশায় ঢেকে যায় তখনকার নবান্নের কথা বলেছেন। তিনি ছায়াঘন গাছ আর জলঙ্গি নদীর ঢেউয়ে ভেজা সবুজ বাংলার রূপ বর্ণনা করেছেন। রূপসার জলে ডিঙা বাওয়ার ছবি এঁকেছেন। বিন্নি ধানের খই আর কলমি শাকের গন্ধ ভরা পুকুরের কথাও কবিতায় লিখেছেন, যেখানে হাঁসেরা ভেসে বেড়ায়। সন্ধ্যার রাঙা মেঘ, লক্ষ্মী বেচা, সাদা বক বাদ যায়নি এদের কথাও।